আমাদের দাদুদের দাঁতে ব্যথা হয় তো নাকি? নিশ্চয়ই হয়। 2-4 তিনি এই যন্ত্রণা ভোগ করেন। প্রথম প্রথম যখন তার দাঁতে ব্যথা হতো, আমার কাছে ওষুধ চাইতেন, আমি দিতাম, তেমন একটা কাজ হয়নি, যে কারণে আর চান না। গতকাল থেকে দেখছি, আমি খেয়াল করলাম, আমি দেখতে পেলাম তার আচরণে ব্যাপক পরিবর্তন হয়েছে। কি সেই পরিবর্তন? সব সব কিছুতেই যেন খিটখিটে ভাব, কারোর সাথে ভালোভাবে কথাও বলছেন না। বুঝতে পারলাম তার দাঁতে ব্যথা। আমি বললাম, দাদু ওষুধ এনেছি, এ নাও। উনি আমার দিকে না তাকিয়েই বললেন, সর তো এখান থেকে, তোর কাছে কেউ ওষুধ চেয়েছে, যা এনে যা। বাবা, উনি তো ওষুধ চাননি, আমি নিজে থেকে এনে দিচ্ছিলাম। এরকম মেজাজ ইসাস তো ঠিকই করতে পারে। কিছুক্ষণ পর দেখি আমার ঠাম্মা এসে বলছেন দাদুকে, এই নাও তোমার চা। এবার দাদু বলছেন, তোর কাছে চা কে কে এসেছে? এসেছে আমার গোষ্ঠী উদ্ধার করতে। আমি জানি চা তার কাছে প্রচুর প্রিয়, কিন্তু আজ মনে হচ্ছে এই চাই তার কাছে যেন বিষ। চাহা দেওয়া হচ্ছে আর বলছে আমার কুষ্টি উদ্ধার করতে এসেছে। ঠাম্মাকে বলা হচ্ছে। আমার ছোট বোন, তো বোন নয়, মনে হয় তার জীবন, তার নাতনি না, তাকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু আজ আমার মাকে বলে দিল, ওই জন্য আমার ঘরে না ঢুকে, আমাকে যেন বিরক্ত না করে। ভাবুন তো দাদুর হলো কি? এরকম তো থাকেন না উনি, এরকম তো হন না। তার সবচেয়ে কাছের বন্ধু আমার বোন, আর তাকেই বলছে যেন ঘরে না ঢুকে আজকে। মাকে বলে দেওয়া হলো, দেখে রাখো। কিন্তু আমার বোনের যে স্বভাব, কোনো সময়ই তো কাউকে বিরক্ত করেই না, বরং বরং যার কাছে থাকে সে তাকে ছাড়তেই চায় না। ওকে দেখলেই একটা ভাব হয় যে আদর করি, একটু কোলে নিই, সেরকম ভাব। তাকে দেখেও আজকে দাদু অখুশি বা বিরক্ত, কোনো কিছুই তার সহ্য হচ্ছে না। সব কিছুতেই যেন একটা অতৃপ্তি, একটা বিরক্তি, খিটখিটে ভাব, সব কিছুতেই। মানে ওনার সামনে যা আসছে বা যা দেখা যাচ্ছে, সব কিছুতেই একটা বিরক্তি ভাব দেখা যাচ্ছে। একটা শব্দ হচ্ছে কোথাও, ভীষণ চেঁচামেচি করছে, দেখে শুনে কাজগুলো করতে পারছিস না, শব্দ হচ্ছে কেন? উনি হয়তো চেয়ার থেকে উঠতে গেছেন, চেয়ার একটু শব্দ হলো, দিচ্ছে একটা আছাড়, মরার চেয়ার। এরকম সবকিছুতেই কেন আজ বিরক্তি? কেন উনি অসুখী? খুশি নয় কেন? ভাবতে শুরু করলাম। দাদুকে কোনো প্রশ্ন নয়, মনের এই পরিবর্তন কেন হলো, এর উত্তর খুঁজে পেলেই কিন্তু টেস্ট টেকিং শেষ, আর কিছু দরকার নেই। তার দাদু কি সমস্যা ছিল? তার দাঁতে ব্যথা। এই দাঁতে ব্যথার সাথেই কিন্তু এই যে পরিবর্তিত তার যে মানসিক অবস্থা, আচরণের যে পরিবর্তন, সেগুলো কিন্তু আমি
দেখতে পাচ্ছি। দাঁতে ব্যথা ছিল না, এই আচরণটুকু কিন্তু ছিল না, এই অস্বাভাবিক আচরণগুলো কিন্তু ছিল না। এখন যে অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে তা সম্পূর্ণটাই তার দাঁতের যে ব্যথা তার সাথে সম্পর্কিত। কেন? আমরা কি ভাববো দাদুর এই কেসে? আমরা কি ভাববো? দাদুকে কি ওষুধ দেব? আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আপনারা বলবেন অবশ্যই, এবং যেই উত্তরই হোক অবশ্যই তার পেছনে যুক্তি দেবেন। শুধু রুবিক্স নয়, রুবিক্সের ব্যাখ্যা দেবেন। শুধু ওষুধের নাম নয়, ওষুধের পেছনে অবশ্যই রুবিক্স এবং তার ব্যাখ্যা সবগুলোই চাই। আর সবাইকে অনুরোধ করব, যদি ভিডিওটা অন করা সম্ভব হয় আপনারা প্রত্যেকেই ভিডিও অন করবেন, তাহলে ক্লাসটা ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, পরিবেশটা খুব সুন্দর হয়। একজন হ্যান্ড রেজ করে রেখেছেন, ডাক্তার কমল কৃষ্ণ ভক্ত, বলুন। নমস্কার। নমস্কার, বলুন। উনি ব্যথার চরম অবস্থায় খিটখিট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই জন্য তিনি কোন রকম ডিস্টার্ব করতে চাইছেন না, ডিস্টার্ব করতে চাচ্ছেন না। এই নীরবে থাকতে চাচ্ছেন আর কি, একা নীরবে থাকতে চাচ্ছেন। দুটো দিকে কথা ভাবতে হবে, একটা হচ্ছে ইরিটেবিলিটি পেইন ডিউরিং, তিনি ব্যথার এই অবস্থা খিটখিট হয়ে যাচ্ছেন। একটা হচ্ছে ডিস্টার্ব অ্যাভারশন টু বিং। হ্যাঁ, কি হলো? তিনি এই অবস্থা কিছুতেই ডিস্টার্ব বিরক্তি সহ্য করতে পারছেন না। আচ্ছা, দুটো মিলে কি হলো? দুটো মেডিসিন আছে, ক্যামোমিল আর নাক্স, না নাক্স থেকে তো হচ্ছে। ভাবলে তো হবে না, এক জায়গায় তো বুঝতে হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি দুটো থেকে একটাই বুঝবেন, ভাবতে থাকুন। ডাক্তার নজরুল ইসলাম। স্যার, এখানে আগে ডাক্তারবাবু যে বলেছেন ও দুটো আছে, যখন ব্যথা খুব হচ্ছে তখন বিরক্ত বোধ করছে দাঁতের ব্যথার জন্য, ইরিটেবিলিটি পেইন ডিউরিং, এটা আমরা একটা রুব্রিক ভাবতে পারি। আর একটা হচ্ছে স্যার যে সে মনে করছে যে এই প্রথম যে হলো যে ওষুধ চেয়েছিল, ওষুধটা আপনি দিয়েছেন, কাজ ভালো হয়নি, সেখানে উনার মনে হচ্ছে ডিলিউশন নেগলেক্টেড বিইং, তাকে যেন অবজ্ঞা করা হচ্ছে, ঠিক গুরুত্ব দেওয়া হচ্ছে না, এরকম কথাটা একটা রুব্রিক্স। আর কারুর যে এসে কেউ হয়তো তাকে বিরক্ত করবে, ডাকবে, তা ডিস্টার্ব অ্যাভার্স টু বি, এই রুব্রিক্স গুলো আমি ভেবেছি স্যার। আচ্ছা, সবগুলো মিলে কি হলো? এইটা স্যার মানে মেডিসিনটা আমি ঠিক সিলেক্ট করতে পারছি না এই মুহূর্তে। রুবিক্স নিলাম, কিন্তু একটা জায়গা তো আমরা বুঝবো শেষ পর্যন্ত। হ্যাঁ, তবে শেষে এসে এই আমাদের পেন ডিউরিং, এটা স্যার নাক্সমিকা হয়, ব্রায়োনিয়া হয়, ডিস্টার্ব অ্যাভার্স টু বি নাক্সমিকা আছে, টোটালি কি হলো? ব্রায়োনিয়া আছে, আচ্ছা, ডিস্টার্ব অ্যাভার্স টু বি ব্রায়োনিয়া আছে, এখানে ব্রায়োনিয়াই আছে। নিয়ে আসে। তো আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা আরো একজন হ্যান্ড রেজ করেছেন, আমাদের একজন স্যার, ডাক্তার সুবিনয় দেব। আপনি বলুন। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। স্যার, আমি দুটো রুব্রিক এখানে বা তিনটে রুব্রিক নিয়েছি এই ঘটনার কারণে। প্রাথমিক আলোচনা তো অনেকটা হয়েছে, তো আমার হিসাব মতো ইরিটেবিলিটি, পেইন ডিউরিং অ্যান্ড সেন্ড দ্য নার্সেস আউট অফ দ্য রুম। আর 3 নম্বরটা হচ্ছে আনসার ক্যানট সিভিল। তিনটা মিলে কেমন মিলা? আচ্ছা, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আর কেউ?
খোকন মিয়া, ডাক্তার খোকন মিয়া। জি আমি স্যার তিনটা রুবিক নিছি, ডিস্টার্ব অ্যাভার্স টু বিং, ইরিটেবিলিটি, পেইন ডিউরিং আর কোয়াইট ওয়ান্টস টু বি, নার্ভস ভূমিকা। না, খুব ভালো ভেবেছেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ। আমি আর আপনাদের উত্তর না নিই, আমার উত্তরটা আমি দিয়ে দিই, কারণ সময় আমাদের কম। চেষ্টা করব অনেকগুলো শেড আলোচনা করার। আমি এই ব্যাপারটাকে এভাবে ভেবেছি, ইরিটেবিলিটিটা নেওয়া যায়, আমি মূলত ওইভাবে ধরেছিলাম না, আমরা নিতে পারি ইরিটেবিলিটি, পেন ডিউরিং। একদম যা দেখা যাচ্ছে যে ওনার ব্যথার সাথেই যেহেতু উনি এইভাবে চেঞ্জ হচ্ছেন, মানসিকতা চেঞ্জ হলো, ঠিক আছে আমরা এটা নিতে পারি। সাথে আরো কয়েকটা রুব্রিক্স যেগুলো আপনারা বলেননি কিন্তু আমি ভেবেছি, এগুলো দেখুন, আপনারা বিচার করবেন যে আসলে আমরা এইভাবে ভাবতে পারি কিনা বা নিতে পারি কিনা। প্রশ্নটা একটু আলাদা। যদি ইরিটেবিলিটি হয়, কেন ইরিটেবিলিটি হচ্ছেন, উনি বিরক্ত হচ্ছেন কেন? দেখেন, ওনার প্রিয় হলো চা, আমি জানি, ওনার জীবন হলো আমার বোন, কিন্তু তাদেরকেও আজকে দূরে ঠেলে দিচ্ছে, ভালোভাবে কোনো কিছুই নিচ্ছেন না, সবকিছুতেই তার একটা বিরক্তি, সবকিছুতেই খিটখিটে ভাব। এরকম তো উনি না। বোন যেখানে যায়, আমার বোন যখনই তার কাছে থাকে উনি তো একদম চরম খুশিতে থাকেন, আজকে কেন না? যদি ভাবে ভাবা হয় ব্যাপারটাকে, কোনো কিছুতেই উনি কন্টেন্ট না, ডিসকন্টেন্ট এভরিথিং উইথ, সব কিছুতেই ডিসকন্টেন্ট, উনি কন্টেন্ট হতে পারছেন না, সব কিছুতেই কিন্তু ডিসকন্টেন্ট। অর্থাৎ তার স্যাটিসফ্যাকশন বা তার আত্মতৃপ্তি সেটা হচ্ছে না, কোনো কিছুতেই সেটা পাচ্ছেন না উনি। কেন পাচ্ছেন না? উনি আজকে যা দেখতে পাচ্ছেন সেগুলো ওনার কাছেই আনঅর্দি, আনঅ্যাট্রাকটিভ। ওনার তো দাঁতের ব্যথা, ওনার চা আজ আর ভালো লাগছে না, ওনার ব্যথা কমার দরকার, ব্যথা কমাতে চাচ্ছেন। আমার বোন জীবন হলো, ব্যথা তো ওটা দিয়ে কমছে না, কমবে না জীবন, কিন্তু তাকেও সেই জিনিসটাকেও মানে সে তাকেও, আমার বোনটাকেও আজকে তার কাছে মানে মূল্যহীন, তার কাছে আজ কিন্তু মূল্যহীন, আনঅর্দি। চা খুব ভালোবাসেন কিন্তু সেটাও আনঅ্যাট্রাকটিভ হয়ে গেছে আজকে। যে চেয়ারে সে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে সেটাও তার কাছে আজকে বিরক্তিকর, আজকে তার কাছে মূল্যহীন, সবকিছুই কিন্তু মূল্যহীন। এবং এই আনঅর্দি অবজেক্ট সিম এবং আনঅ্যাট্রাকটিভ থিংস সিম, দুটোতে দেখবেন সিঙ্গেল মেডিসিন কিন্তু চাই না। যখনই এরকম আনঅর্দি অবজেক্ট এবং আনঅ্যাট্রাকটিভ থিংস তার কাছে, তার মানে কোনো কিছুতেই তার কন্টেন্ট হবে না, এটা স্বাভাবিক কথা। কন্টেন্ট নয় মানেই এখান থেকে বিরক্তি ভাব আসবে বা খিটখিটে মেজাজগুলো চলে আসবে, কারণ সব কিছুই তার কাছে আনঅ্যাট্রাকটিভ এবং আনঅর্দি। উনি যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এইরকম, তাহলে তো অতৃপ্তি অবশ্যই হবে।
তো আমি এভাবে এই কেসটা বিচার করেছিলাম এবং এইভাবে দিয়ে কিন্তু এই কেসে সফল। তো আমরা কি পরবর্তী কেসে এগিয়ে যেতে পারি? চালান, পরে নেক্সট করেন, বলেন। তাহলে আমরা যাই পরবর্তী একটা কেসে। আমাদের টপিক তো মনে আছে নাকি? আমরা আমাদের যেই থিমটা আজকের, পরিবারের কেউ অসুস্থ যখন হয় তখন কিভাবে আমরা সেগুলো কনসিডার করি, এই তো। তাহলে দাদুর একটা কেস আমরা দেখলাম, তাকে কোনো প্রশ্ন করা হয়নি। এবার আমার বোনের একটা কেস সমাধান করি, আমরা সবাই মিলে সমাধান করব। আমার বোনের স্বভাবটা এরকম, যখন অসুস্থ হয় মুখে কিচ্ছু বলবে না, ওর মুখ দেখেই বুঝতে হবে সে অসুস্থ। সে কোনো দিনই কারো কাছে কিন্তু তার এই কষ্টের কথা বলবে না, আমার কাছেও না, ওষুধও চাইবে না। কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমরা বুঝতে পারলাম, আমরা পরিবারের সবাই বুঝলাম, বাবা মা বা আমি বা আর কেউ, যে সে অসুস্থ। এবার দেখা গেল ধরেন তার জ্বর হয়েছে, বাবা বুঝলেন, গায়ে হাত দিয়ে দেখলেন বা থার্মোমিটার দিয়ে দেখা হলো জ্বর। এবার ওষুধ এনে দিচ্ছেন বাবা, সেই ওষুধ কিন্তু ও খায় না, ওই ওষুধ খাবে না। যদি এমন হয় কখনো যে আমি বাসায় নেই, তাহলে আমি যদি ফোন করে বলে দিই যে এই ওষুধটা দেওয়া হোক, সেটা সুন্দর করে আবার এখান থেকে ছবি তুলে দিতে হবে ওইটাই কিনা। আমি যদি বলি হ্যাঁ ওইটাই, বানিয়ে দেওয়াটা ভিডিও কল আমাকে দেখাইতে হবে এভাবে বানিয়ে দেবে কিনা। তারপর যদি আমি বলি হ্যাঁ ঠিক আছে, তারপর খাবে। কোনোভাবেই অন্য কোনো ওষুধ তাকে খাওয়ানো যায় না, অন্য কেউ বানিয়ে দিলেও সে খায় না। আবার এই অসুস্থতা দেখা যাচ্ছে, ও অসুস্থ, আমি বাইরে আছি, আমি বাসায় আসা মাত্রই দেখা যায় অর্ধেকে বেশি এমনি সুস্থ। একবার স্টাডিজ ট্যুরে গেছিলাম, 7 দিনের একটা ট্যুরে বাহিরে। আমি গেলাম, পরের দিন থেকে সে অসুস্থ। ওষুধ ওখান থেকে বলে দেওয়া হলো, দেওয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। আমি আসার পরে যখন আমি ওষুধ বানিয়ে দিলাম, তখন হলো সে সুস্থ। আমি ছাড়া সে সুস্থ হয় না। এবার যে অসুস্থতা তার যেই জ্বর হলো, একই ঘটনা হলো। আমি 3 দিনের জন্য ঢাকায় গেলাম, এর মধ্যে জ্বর হলো। ওইভাবেই জোর করেই ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হলো, খুব কষ্টে তাকে খাওয়ানো হলো, কিন্তু কাজ হলো না। জ্বর ছাড়ছে, আসছে। 3 দিন পর যখন আমি বাড়িতে আসলাম, আমি যখন তাকে ওষুধ দিলাম, পুরো সুস্থ, 1 ডোজে সুস্থ। কি দিলাম আমি? আমি কি ওষুধ দিলাম আমার বোনকে? হ্যান্ড রাইজ করেছেন ডাক্তার ইমরান হাসান খান, স্যার বলুন। Hello, হ্যাঁ বলুন। light DJR positively gelsemium. সেখানে আরো অনেকগুলো মেডিসিন আছে অবশ্য। সুন্দর বলেছেন, ধন্যবাদ।
লাইট ডিজায়ার পজিটিভলি জেসিমিয়াম। বুঝেছি। ডাক্তার SK জাকির হোসেন। হ্যালো, ডিপেন্ডেন্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন আমাকে দরলদা? বলুন। ডিপেন্ডেন্ট অফ আদার ফিজিশিয়ান অফ ওপিয়াম। কিভাবে বলুন? যে আপনার পরশে তো নির্ভরশীল, যে মানে অন্য কেউ ওষুধ দিলে বা অন্য কিছু করলে সে হয় না, আপনার পরেই ওষুধের পরে সে আস্থা, এবং আপনি আসলেই সে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু অন্য কেউ দেখা যায় ভালো হচ্ছে না। আপনার পরে সেই নির্ভরশীল, আপনার পরে আপনি ওষুধ দিলেই ভালো হবে, আপনি আসলেই আপনার সামনে থাকলেই ভালো হয়ে যাচ্ছে। সে আলোকেই সুন্দর বলেছেন, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সঞ্জয় কুমার পাল। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আমার হঠাৎ মনে হলো যে আমি শুনলাম ডাক্তার ইমরানেরও শুনলাম, ডাক্তার জাকির হোসেনেরও শুনলাম। আমার মনে হচ্ছে যে লাইট ডিজায়ার ফর সানলাইট টু বি ইন, আচ্ছা, মানে আপনাকে, মানে আপনার মনে হচ্ছে যে উনি সানলাইট আপনার কাছে, হ্যাঁ, মানে উনি, ওনার কাছে আপনি সানলাইট স্পঞ্জিয়া, আচ্ছা, খুব সুন্দর বলেছেন। আমার মনে হয়েছে। হয়তো অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার সদর বিশ্বাস, আপনি হ্যান্ড রাইজ করেছেন, হাত দেখিয়ে অবশ্য, উনি বলতে চাচ্ছিলেন কিছু। আপনি ঢাকায় বা অন্য কোনো জায়গায় যখন যাচ্ছেন তখনই তো অসুস্থতা হচ্ছে বেশিরভাগই, আর বাইরে থেকে ওষুধ দিলে ভালো হচ্ছে না, এসে দিচ্ছেন, তাহলে আমার মনে হচ্ছে যে অ্যাবসেন্ট মাইন্ডেড ফাদার হয়। অসুস্থ ফাদারের অনুপস্থিতিতে বা ব্রাদার আপনার যে অনুপস্থিতিতে অসুস্থ হচ্ছে, আমি ভাবছি কার্সিনোসিন এটাই। খুব সুন্দর। ডাক্তার আলিবুদ্দিন খান। ডাক্তার আলিবুদ্দিন খান। হলো না। আপনার মিউট করা আছে, আনমিউট করে কথা বলতে হবে। ডাক্তার আলিবুদ্দিন খান। আমরা নতুন কারো উত্তর না নিই। দেখেন, আমি যখনই বাসা থেকে বাহিরে থাকি, দূরে থাকি, তখনই কিন্তু অসুস্থ হয় এবং কাছে আসলে আবার কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক স্যারের একটা কেসের কথা আপনাদের মনে হয়তো বা আছে। স্যার শুনতে পাচ্ছেন? আমরা এখন পরবর্তী কেস আপনার উত্তর দেবেন। এই কেসে স্যার শোনা যাচ্ছে না। দেখেন, স্যারের একটা কেস আমরা পড়েছিলাম বা আমরা হয়তো এরকম কোনো প্ল্যাটফর্মে শুনেওছি। এরকম যখনই মেয়ে শ্বশুর বাড়িতে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, যখনই আবার মেয়েটা ফিরে আসে, তখনই কিন্তু বাবা আবার সুস্থ থাকে। কি ছিল এই কেসে, মনে আছে কি আপনাদের? কাছে আসলেই কিন্তু সিকনেস, হ্যাঁ, কাছে আসলেই কিন্তু সুস্থ হয়ে যায়। আবার যখন এন্টিক্রুড লাভ সিকনেস, এন্টিমক্রুড, একটু ভালো করে মনে করুন কি ছিল। হোম স্যার সিকনেস। এক্ষেত্রে বাবাই হচ্ছে পজিটিভ লাইট, বাবা আসলেই মেয়ে সুস্থ হয়ে যাচ্ছে, মেয়ে আসলেই বাবা সুস্থ হয়ে যাচ্ছে, মেয়েটাই পজিটিভ লাইট ডিজায়ার জেলসিমিয়াম। হ্যাঁ, ঠিক এমনটাই ছিল স্যারের ওই কেসে, লাইট ডিজায়ার পজিটিভলি, ঠিক এইটাই ছিল। ওষুধ কাজ করে ঠিক আছে, কিন্তু তার আগে বেশি কাজ করে ওই বাবা বা আমার মতন কোনো ভাই বা ওরকম কাউকে,
কাছে থাকলেই কিন্তু একদম সুস্থ। তো আমার এই কেসটাতে আমি লাইট ডিজার পজিটিভলি এবং ক্লিনজিং পার্সোনাল ফার্নিচার 2 এই দুটো নিয়ে জেলসিমাম দিয়েছিলাম, এবং এটা দিয়েই কিন্তু এই কেসে সফল। তাই বলে এমন ভাববেন না যে আমি যে কটা কেস আলোচনা করলাম সবগুলোই সফল, তাহলে বিফলতা আমার কি নেই? অবশ্যই আছে। আমি সেগুলো এখানে উপস্থাপন করছি না, আমি শুধুমাত্র সফলতাগুলোই আলোচনা করছি। যে কেসগুলোতে ব্যর্থ হই অবশ্যই সেগুলো নিয়েও আলোচনা করব এরকম কোন একটা প্ল্যাটফর্মে। এই কেসটাতে লাইট ডিজার পজিটিভলি, পজিটিভ লাইট, এখানে পিন পয়েন্ট টার্গেট। এই তো আমরা পড়েছিলাম পজিটিভ লাইটে কি থাকে, পিন পয়েন্ট টার্গেট থাকে, কিন্তু এখানেও কিন্তু আছে। সে সুস্থ হতে চায়, ঠিক আছে, কিন্তু আমি ছাড়া না, বা ওই মেয়ে কাছে না আসা পর্যন্ত নয়। ঠিক স্যারের আরো একটা কেস ছিল যে নাতি তার যখন মেয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, তার জামাই মেয়ের, সেই ঘরে একটা নাতি ছিল, নাতিকে তারা রেখে দিয়েছিল। ওই নাতিকে দেখার জন্য তার জামাই বাড়ি পর্যন্ত যায়, কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়, দেখতে দেওয়া হয়নি। সে স্যারের কাছে কিন্তু এসে বলেছিল এরকম ভাবে যে আমি শুধু আমার ওই নাতিটাকে একবার দেখতে চাই, আমার আর কিছু চাই না, ওই নাতিকেই দেখবো, এটাই আমার চাওয়া। তো ওইখানেও কিন্তু লাইট ডিজায়ার ফর পজিটিভলি ধরা হয়েছিল। তবে যারা একেবারে নতুন, এই রূপ বিষটা রেপার্টরিতে খুঁজলে পাবেন না, এটা ডাক্তার এম.এল. শেখাল স্যারের বানানো রূপ বিষ, রেপার্টরিতে এটা নেই। পীযূষ স্যারকে এই জায়গা স্যার আমি কিছু বলতে বলবো। অনেকেই এখানে বলেছেন, হরে কৃষ্ণ। স্যার আপনি এই জায়গাটা একটু পরিষ্কার করবেন, ডিপেন্ড অন আদার্স যেটা ধরা হয়েছে, ফিজিশিয়ান অন দা, এখানে আমরা কেন নিচ্ছি না, এই জায়গাগুলো স্যার একটু পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করা বলতে গেলে দেখো এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট অন আদার্স, ফিজিশিয়ান অন দি এক নাম্বার। তারপরে যেটা ধরা হয়েছে লাইট ডিজায়ার পজিটিভলি, লাভ সিক, রিলিজিয়াস ফিজিশিয়ান অন দি, ওই একটা আছে। তারপরে ডিলিউশন চার্ম ক্যানট, অনেক কটাই আছে যে ওই একজন ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে দেখাবে না, কিন্তু তাদের ফিলিংসটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম। যেখানে তোমাকে ছাড়া তোমার বোন অন্য কাউকে দেখাবে না, তুমি আসলে পরে সে সুস্থ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি তোমার প্রতি সে চার্ম হয়ে আছে ওই জন্য কি সে সুস্থ হয়ে যাচ্ছে? তোমার প্রতি কি রিলিজিয়াস ওই জন্য সে সুস্থ হয়ে যাচ্ছে, নাকি তোমার উপরেই সে ডিপেন্ডেন্ট ওই জন্য সুস্থ হয়ে যাচ্ছে? এইখানে খুব মানে কি বলবো ইন্টারেস্টিং খুব এগুলো ডিডি করা। প্রথম কথা বলি যে ডিপেন্ডেন্ট বলতে গেলে কি বোঝায়? ডিপেন্ডেন্ট বলতে গেলে নির্ভরশীল বোঝায়, যে আমি ওই ডাক্তারকে দেখাই, ওই ডাক্তার যেটা বলবে সেটা আমি শুনবো। আমি যদি বলি যে ওই আপনি এই কাজটা করবেন, হ্যাঁ ঠিক আছে, আপনি এই রকম ভাবে যে যেমন কথাটা বলেছেন আমি সেই কথাটা মেনে, এর বাইরে আমি যাব না, দ্যাট ইজ আমি তার উপরে ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন আদার্স, ফিজিশিয়ান অন দি বা অন আদার্স, যে কোনো একটা ব্যাপার হলো, অর্থাৎ সেই ডাক্তারের উপর আমি নির্ভরশীল, এক নাম্বার। আমি আদার্স অন্যান্য গুলো বললে পরে দুলালের অসুবিধা হয়ে যাবে, আমি তার দুটো ডিডি করতে বলেছে। আর দুই নাম্বার হচ্ছে পজিটিভ লাইট। এক্ষেত্রে কিন্তু দেখুন পেশেন্টের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার মধ্যে একটা সম্পর্কের ব্যাপারটা দেখুন। আমি অন্য কোনো যেই ডাক্তারটা আসছে, যেই ভাই আসছে, ভাইয়ের সাথে সম্পর্ক, এবং ভাই হচ্ছে তার কাছে একটা পজিটিভ লাইট। প্লাস সে যখনই এলো তখনই তার পিন পয়েন্ট টার্গেট হচ্ছে ভাই, যখনই সে এলো তখনই সে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, যখনই সে এলো সে সুস্থ হয়ে, সে চলে গেলে অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সেই সিকোয়েন্সটা হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক, একটা খুব নিবিড় সম্পর্ক। এখানে ডিপেন্ডেন্ট নয় যে আমি বললাম তুমি এই করো, তুমি ওই করো, ঠিক আছে আমি মেনে নিলাম। এই সম্পর্কটা কিন্তু খুব গভীর সম্পর্ক। বোঝাতে পারলাম কি? আরো অনেক কথা আছে, আমি অন্যদিন কোনোদিন বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে আজকেও স্যার বলতে পারেন, কোনো অসুবিধা নেই। না 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 তুমি করো। খুব সুন্দর স্যার বুঝিয়ে দিলেন ব্যাপারটা। আমারই ভুল হয়েছিল, একটা সেটা কথা আগে বলে দিয়েছি। তবে স্যার যেটা বললেন ডিপেন্ড
যখন হয় তখন ওইটা মনে রাখতে হবে। কি মনে রাখবো? আপনি যেভাবে যেভাবে বলেছেন বা যেভাবে বলবেন আমি কিন্তু ঠিক সেইভাবেই ওইটা করব। আপনি 3 বার বলেছেন, 10 ঝাঁকি দিতে বলেছেন, আমি কিন্তু তাই। আপনি বলেছেন এইটা ব্যবহার করা যাবে না, আমি কিন্তু করিনি। ওইটা খাওয়া যাবে না, আমি কিন্তু খাইনি। আপনি আরো যদি এখনো কিছু বলেন যে এইটা করা যাবে বা ওইটা করতে হবে, আমি কিন্তু তাই করব। আপনি যেভাবে বলবেন সেভাবে করব। এই তো ব্যাপারটা। আপনি যা বলবেন আমি সেটা সেইভাবেই করব। একদম পুরো ডিপেন্ড আপনার উপর। তাহলে আমার এই কেসটাতে কিন্তু ওরকম ছিল না। আমরা পরবর্তী একটা কেসে যাই। এটাও খুব সুন্দর একটা শেড, আশা করি সবারই জানা। তাহলে আজকে অলরেডি দুটি দ্বিতীয় রুব্রিকটা বলেন স্যার, বুঝলাম না। দ্বিতীয় রুব্রিকটা লাইট ইজ ফর পজিটিভলি বললেন, তারপর একটা যেটা বললেন দেখেন বক্সে দেওয়া আছে ক্লিনজিং পার্সন অর ফার্নিচার টু। ক্লিনজিং পার্সন অর ফার্নিচার টু দেখেন দেওয়া আছে। দ্বিতীয় যে শেড, আমরা দাদুর একটা কেস দেখলাম, শুনলাম, বোনের একটা শেড আমরা দেখলাম। আমরা এবার গিন্নির একটা শেড আমরা দেখি। গিন্নির জ্বর, তিনবার ওষুধ দিয়েছি, ব্যর্থ। আবার নতুন করে ভাবছি কেন ব্যর্থ হচ্ছে। ভাবছি ওষুধ দিচ্ছি, মানুষের তো গেল। এবার ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মনে আসলো কাল রাতে একটা কথা বারবার যেন বলছিল, আজকে সকালেও একবার বলেছে। কেন বললো? শুরু হয়ে গেল ভাবনার একটা ক্ষেত্র পেয়ে গেলাম। কিসের কথা? ভাবো ভাবো, তোমার ওসব ভাবনাতে কিছু হয় না, হবে না, হলো তো না, আর হবেও না। তারপরও ভাবো, ওই যে খোঁচা মারা যেভাবে কথা বলা ওইভাবেই বলছে। ভাবো ভাবো, কিছু তো হলো না, হবে বলেও মনে হচ্ছে না। ভাবো, তারপরেও ভাবো। আবার কিছুক্ষণ পর আবার এসে বলছে। আমি বুঝতে পারছি না তুমি এত ভাবছো কেন, ভাবার কি আছে? তুমি স্যারকে ফোন দাও না। দেখো স্যার 2 মিনিটে এমন একটা ওষুধ দিয়ে দিবে, ওই এক ডোজে আমি সুস্থ হয়ে যাব। তোমার অত ভাবনার কোনো কাজ নাই, ভেবে কি হবে অত? দাও স্যারকে কল দাও, দেখো 2 মিনিটও লাগবে না, একটা ওষুধ বলে দিবেন, ওই একটা ওষুধই, ওই এক ডোজে আমি ভালো হয়ে যাব। এইবার মাথায় আসলো, হ্যাঁ পেয়ে গেছি আমি, আর ভাববো না। গুরুর নাম নিয়ে দিয়ে দিলাম। কি দিলাম বলো? আসলে স্টামোনিয়াম। স্যার, স্যার এখানে আমার মনে হচ্ছে যে আপনাকে একে একে বলুন। ইনসাইট, হ্যাঁ স্যার বলছিলাম যে এখানে আপনাকে ও ইনসাইটিং করার চেষ্টা করলো, তাই আমার মনে হচ্ছে এটা হায়োসিয়ামাস। আচ্ছা, খুব সুন্দর। আমিও একমত স্যার, এখানে হায়োসাইমাস। আচ্ছা, খুবই সুন্দর। Insight plus manipulate, sir. খুব ভালো ভেবেছেন। হ্যান্ড রাইজ করেছেন ডাক্তার ইমরান হাসান খান। হ্যাঁ বলুন। আমি বলছি যে লঙ্গিং সানশাইন, এই যে ইয়ার স্টেমোনিয়ামের রুব্রিক্সটা আর কি। আচ্ছা,
লঙ্গিং সানশাইন লাইট অ্যান্ড সোসাইটি ফর। হ্যাঁ এই এটাই রুব্রিক্স এটাই গুলো বাহিরে আর কেউ কিছু নতুন করে বলবেন? যদি নতুন করে কারো কিছু বলার থাকে তাহলে হ্যান্ড রেজ করুন। নীলকান্ত শাসমল বলেন, ডাক্তার নীলকান্ত শাসমল। স্যার ডিলুশন চার্মড ক্যান নট ব্রেক দ্য স্পেল। স্যারের প্রতি চার্মড হয়ে রয়েছে আর স্যার ওই ওষুধটা দিলেই আমি ভালো হয়ে যাব। আচ্ছা, খুব সুন্দর। আর কেউ? ডাক্তার এস কে জাকির হোসেন। Reproach the নতুন কিছু বলতে হবে কিন্তু। reproach the doctor. পুরুষের ওখানে তো অনেক মেডিসিন। ডাক্তারকে সে অবজ্ঞা করছে, আপনাকে যে চিকিৎসক আপনাকে অবজ্ঞা করি না, তোমার দ্বারা কাজ হবে না ভেবে, তুমি যত ভেবতেছে ভাবো তো কাজ হবে না, মানে আপনাকে অবজ্ঞা করছে। রিপ্রোচ দ্য ডক্টর। ক্যামোমিলা, বুঝলাম, ওখানে তো আরো মেডিসিন আছে। ক্যামোমিলা আছে, আর্সেনিক আছে, তা ওই একটা দিয়ে তো ক্যামোমিলা হবে না। আর লাইট ডিজায়ার ফর। এবারে আমি ফিউচারের কাছে যাব। এখানে ডিলুশন চার্ম ক্যান নট ব্রেক দ্য স্পেল এসেছে। স্যার যদি আমার ওষুধ কিন্তু সে খেয়েছে, তিনবার খেয়েছে, সেক্ষেত্রে কি চার্ম ওভাবে নিতে পারবো? যদি পাই তাহলে কি হতো, আর যদি না পাই তাহলে কেন পারবো না? স্যার ফিজিওথেরাপির কাছে শুনতে যাচ্ছি। আমি দিয়েছি তিনবার ব্যর্থ হয়েছি। সে আমাকে ওষুধ খাবে না এমনটা কিন্তু একবারও বলেনি। সে আগেও কিন্তু আমাকে বলেনি যে তোমার ওষুধ দেওয়ার দরকার নাই, তুমি স্যারের কাছে যাও। এই দ্বিতীয়বার যখন ওষুধ দিয়েছি কাজ হলো না, তখন থেকে কিন্তু এটা বলছে। সেক্ষেত্রে আমরা চার্মটা ভাবতে পারবো? জাকির স্যার একটু মিউট করা স্যার। হ্যাঁ ঠিক আছে। প্রথম কথা বলি, আলোচনা খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। ডিলিউশন চার্মড লেখা আছে, চার্মড ক্যান নট ব্রেক দ্য স্পেল, মানে আগে কোনো ব্যাপারে সে চার্মড ছিল এবং সেটা সে ব্রেক করবে না। এটা হচ্ছে এই রুব্রিক্সের আসল কথা। এইবার এখানে দুলাল যে ওষুধটা দিয়েছে, ওই 2-3 বার ওষুধ দিয়েছে কিন্তু ওষুধে কাজ হয়নি। এবার ও বলেছে স্যারকে বলো যে স্যারের কাছে একটা পুড়িয়া দেবে, ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার যে আগে স্যারের কাছ থেকে কি ওষুধ আগে নিয়েছিল, নিয়ে কি চার্মড হয়ে আছে তার জন্য বলছে, সেরকম কিন্তু কোনো কিছু বলেনি এখানে। সুতরাং এক্ষেত্রে আমরা ওই কথাটাকে আমার ভাবাটা ঠিক হবে না। যে কোনো ব্যাপারে যদি সে আগে থেকে কোনো একটা ব্যাপারে চার্মড হয়ে থাকে এবং সেটা সে ব্রেক করতে চাইছে না, এরকম যদি কোনো ব্যাপার থাকে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে এই রুব্রিক্সটাকে ধরতে পারি। আর কি কিছু বলবো নাকি না আলোচনা চলবে? স্যার বলেন, অসুবিধা নেই। আর 2 নম্বর হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টের অবজারভেশন বা ভার্সনটা কি রকম ভাবে বলছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। এখানে যে ধরনের কথাগুলো বলছে সে কথাটার মধ্যে ঠিক লঙ্গিং ব্যাপারটা কিন্তু আলাদা। লঙ্গিং মানে হচ্ছে যেখানে হচ্ছে ডিজায়ার ওয়ান্টেড চেয়েও বেশি আরতি, প্রচন্ড ভাবে চাওয়া, এবং কোথায় চাইছে, যে সানলাইটকে চাইছে, যে কোনো ব্যাপার না, যে ব্যাপার না, সানলাইটকে চাওয়া, ছোট লাইট বড় লাইট না, সানলাইটকে চাওয়া, মানে কত বড় সে লঙ্গিং চাইছে সে। এখানে কি সেই ধরনের ফিলিংসটা ছিল বলে আমার ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, যে সানশাইন সে সূর্যের আলোকে চাইছে বা এই ধরনের কোনো কিছু ব্যাপার, তার মধ্যে আরতিটা কিরকম, আরতিটা তখনই হবে, সানশাইনকে চাইবে যখন তার মধ্যে ডেলিরিয়াম ক্রাইং হেল্প ফর, এই ধরনের ডেলিরিয়াম আর্মস এক্সটেন্ডেড, এই ধরনের ব্যাপারটা যখন আসবে তখনই সে লঙ্গিং সানশাইন হবে, বড় ডাক্তারকে দেখাতে চাইবে, বাঁচতে চাইবে সে। কিন্তু এখানে যখন সে কথাগুলো বলছে যে তোমার দ্বারা কিছু হবে না, তাহলে কি বোঝাতে চাইছে? তাকে কি বোঝাতে চাইছে তোমার দ্বারা কিছু হবে না? অর্থাৎ তার অ্যাবিলিটিটাকে খোঁচা মারছে। তোমার দ্বারা হবে না, হবে, দ্যাট ইজ দ্য অ্যাবিলিটি। সে অ্যাবিলিটিটাকে খোঁচা মারছে তার। সুতরাং খুব সহজভাবে আমরা ভাববো, এত আমরা কঠিন ভাবে ভাববো না। ইনসাইটিং আদার্স,
টকিং বিজনেস অফ ইয়ার বিটার যে সমস্তগুলো আছে সমস্তগুলো দিলে আমার মনে হয় দুলাল আমার কথায় সহমত হবে কিনা জানি না, আমি বলে দিলাম, দুলালই বলবে সেটা। বেশ, ওকে। আমি একটা কথা বলি স্যার। আপনার কথা পরে শুনবো, আমাদের সময় আসলে খুব কম, এই মুহূর্তে নিতে পারছি না, দুঃখিত এর জন্য। স্যার এক্ষেত্রে পিজু স্যার আপনি খুব সুন্দর বলেছেন, তবে এই কেসটা সমাধান করার সময় স্যারের একটা কেসের কথা মনে হয়ে গেছিল। কেসটা অনুপ স্যারের ছেলের ক্ষেত্রে। ও যখন জ্বর হলো, অনুপ স্যার ওষুধ দিলেন, নিখিল ওষুধ দিচ্ছেন, ভাবছেন দুজন মিলে, তখন কিন্তু বললো ওসব ভাবনা দেখা হয়েছে তোমাদের, তোমরা ভাবছো ভাবছো ভাবছো, সুরবাবুকে বলো একটা ওষুধ দিবে, তোমাদের সবগুলো শেষ ভাবনা, এক ওষুধ দিয়ে কাজ হয়ে যাবে। এরকমই সম্ভবত আমি যে শুনেছিলাম ভাষ্যটা এরকমই ছিল। ওই আমার ক্ষেত্রে কিন্তু একই কথা, ভাবো 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 আরো ভাবো, ওই ভাবার কোনো কাজ নাই, স্যারকে কল দাও, একটা ওষুধ দেবে, ওই একটা ওষুধ এক ডোজ খেয়েই ভালো হয়ে যাবে, তোমার এই ভাবার কোনো কাজ নাই। সেম আমার কাছে মনে হয়েছে। এবং এই কেসটা এর আগে পরে একটু কথা ছিল, ও যে ও 7 দিন ধরে মনে হয় একটা জ্বরে ভুগছিল, জ্বরটা তখন ডেঙ্গুর প্রকোপ হয়েছিল খুব বাংলাদেশে, আমাদের দেশে। তা তখন অনুপ লিটন টিটন সবাই মিলে, সুব্রতদা মিলে ওকে ওষুধ দিয়েছে 2-1 মাস। দেওয়ার পরে অ্যাকচুয়ালি ও আমার কাছেই ওষুধ খায় সবসময়, কিছু হলে অনুপ তার বাড়ির কার কিছু হলে আমার কাছে পরামর্শ করে, ওষুধ নেয়। তা ছোটবেলা থেকে ওদের দেখি আমি। এবারে ও তখন বারে বারে বলছে ডেঙ্গুটা টেস্ট করো, ডেঙ্গুটা টেস্ট করছো না কেন, শুধু ওষুধ দিয়ে যাচ্ছ, তোমাদের অনেক দৌড় দেখেছি, টেস্ট করো টেস্ট করো, আর সুরবাবুকে ফোন করো, দেখো সুরবাবু দেখবে 1 লাইন শুনবে, একটা ওষুধ বলে দেবে, ওতে আমার হয়ে যাবে। ঠিক এই কথাটা বলেছিল, তাই তো দুলাল? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ দুলাল ছিল, ওই সময় দুলাল ছিল। ওই কথাটা স্যার মনে হয়েছে, ওই একটা লাইন। ওরা ওষুধ দিচ্ছিল তো, 7 দিন ধরে ওষুধ দিয়েছে তো, জ্বর কমছিল না। আমি বললাম দেখি তুমি আমাকে ছেলের সাথে দাও, বলে আঙ্কেল আমার মেয়েরা রক্ত পরীক্ষা করাচ্ছে না, আপনি এটা লিখে দেন তো রক্ত পরীক্ষার কথা, সব জায়গায় ডেঙ্গু হচ্ছে আর আমার ডেঙ্গু টেস্ট করাচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আইজিএম ডেঙ্গু করিয়ে নাও। তখন আমি বললাম এই ওষুধটা দাও। আমি কিন্তু আর কথা বলিনি, শুধু কিচ্ছু কোনো কথা বলিনি। সিনারিওটা এটাই সিনারিওটা ছিল। হ্যাঁ, এক্ষেত্রে একই কেসই পেয়েছি, 3 বার ফেল হয়ে গেছি আমি, তখন এরকম বলা শুরু হলো। ফেল না শিখবো কি করে, ফেলিওর না হলে শিখবো কি করে? ফেলিওর ব্যর্থতা নয়, কত ফেল করছি ডেলি, অ্যাকিউট কেসে প্রচুর ফেল করি। তাহলে কারো যদি মনে হয় আপনারা বলতে পারবেন, স্যার এই কেসটা কারো মনে আছে? আমি বলছি স্যার, আমি বলছি এটা হায়াসাইমাস হবে স্যার, ইনসাইডিং আদার্স আর ইনজুরি বিং ইনজুরড। না 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 স্যার, স্টামোনিয়াম দিয়েছিল, আমার লেখা আছে এস্টামোনিয়াম দিয়েছিলেন। স্যারের কথা তো আমি ধরবো না, আমি নিজের মানে মতটা বললাম। অ্যাকচুয়ালি ভেবে দেখুন যে ও কি ইনসাইট করেছিল, ছাড়ছে না তো, অ্যাকচুয়ালি তো ছাড়ছে না, 7 দিন ধরে জ্বর কমছে না। আমরা সব মাইন্ড টেকনোলজিস্ট বসে বসে ওষুধ দিচ্ছি, ভাবছি আর বেচারা ভুগছে। আমাকে অনুপ একবার ইন্ডিকেশন দিয়েছে ছেলের জ্বর, আমি বললাম ভাই তোমরা করো, সব ব্যাপারে আমাকে নাক গলাবে না, তোমরা করো। ওরা ওষুধ দিয়েছে 7 দিন ধরে, লাস্ট আমাকে 7 দিনে নাগাদ বলছে, দুলালও ছিল সকালবেলায়, বলছে যে দাদা আর হচ্ছে না, আপনি একটু বসেন তো, দেখুন তো কি বলে। আমাকে শুধু একটা কথা বলেছে, তোমাদের অনেক দৌড় দেখেছি, সুরবাবুকে ফোন করো, একটা ওষুধ দেবে, একটা
ডোজ দেবে, দেখো আমার জ্বর কমে যাবে। এত কনফিডেন্ট অ্যাকচুয়ালি ও পুরনো পেশেন্ট আমার। চার্ম তো নয়, ও তো মাঝখানে তো ওষুধ খেয়েছে। এটাই কথা। ঠিক তাই, এখানে স্ট্যামোনিয়াম দিয়েই এই কেসটা থেকে আমি পার হয়ে গেছি। 3 বার ফেলে পর চতুর্থ ওষুধে পার হয়ে গেলাম ওই একটা কথা থেকে। আমরা আরো একটা শেডে যাব, নতুন একটা শেড। রুব্রিক গুলো স্যার রুবিক দিয়ে দিয়েছি, দেখুন বক্সে। রুবিকসটা ইনবক্সে দেওয়া আছে, দেখুন। আর একটা শেড। এবার জ্বরের পর গিন্নির আবার মাথা ব্যথা, যত গেল স্ট্যামোনিয়াম দিয়ে, ভালো আছে ভালো আছে, হঠাৎ করে মাথা ব্যথা। স্যার, প্রথম হ্যাঁ। রুবিকসটা একটু নতুনরা অনেকে আছে, একটু ব্যাখ্যা করে দাও নতুন রুবিকসটা। ওইটা নতুনদের কাছে তো নতুন না, আমাদের কাছে তো পুরনো হয়ে গেছে, একটু ব্যাখ্যা করে দাও। আচ্ছা, লঙ্গিং আমরা প্রত্যেকেই জানি। লঙ্গিংটা কি? prolonged unfulfilled desire or need. prolonged unfulfilled desire or need, কোনো কিছু চাওয়া কিভাবে, prolonged গভীর ভাবে চাওয়া কোনো কিছু, সেই ব্যাপারটাই হলো লঙ্গিং। স্ট্রং ডিজায়ার অর পারসিস্টেন্টলি, এই তো ডিজায়ার স্ট্রংলি অর পারসিস্টেন্টলি, এটা কিন্তু সহজে শেষ হয় না। চাওয়াটা এতটাই গভীর থেকে পারসিস্ট হয়ে চলে আসে, দিনের পর দিন কিন্তু এই ডিজায়ারটা যেমন দৃঢ় হয় তেমনই কিন্তু পারসিস্ট করে আসে। মানে এক বেলায় বা একবার বললেই যেটা লঙ্গিং হবে এমনটা কিন্তু না, এমন ভাবে বলছে যে এই চাওয়াটা থাকে, খুব স্ট্রং হবে এবং পারসিস্ট করবে এইটা, এই ব্যাপারটাকে মানে গভীর ভাবে, যেটা বললাম গভীর ভাবে চাওয়া, সেই চাওয়াটা হলো লঙ্গিং। সানশাইন, আমরা সূর্য কিরণ, কিরণ দেখেন চাঁদেরও কিরণ আছে, সূর্যেরও আছে, তারাও আমরা দেখতে পাই, সেগুলোও আছে। এইগুলোর মধ্যে যদি আমরা কিরণগুলোকে যদি আমরা বিচার করি, সবচেয়ে বড় যদি আমরা ভাবি সেটা কোনটা? সূর্য। এই আলোটা সবচেয়ে বড়, এই কিরণটাই সবচেয়ে বড়, সবকিছুকে আলোকিত করে রাখে। এর তেজ যেমন আলো আছে তেমন আবার তেজও আছে, সেটাও সবচাইতেই কিন্তু আবার বেশি। এখানে সানলাইট সবচাইতে বড় আলো, ছোট আলো না। একটা মোমবাতির আলো, এটা একটা আলো, একটা লাইট, আমার এখানে যে লাইট আছে এটা একটা আলো, কিন্তু তারপর দেখেন লাইটের এক পাশে আলো জ্বলছে আর এক পাশে দেখা যাচ্ছে অন্ধকার। চাঁদের আলো কিন্তু ওইরকম না, ছায়া পড়ে ঠিক আছে কিন্তু ওইরকম না। সূর্যের আলো, সরি, সূর্যের আলো সবকিছুকে কিন্তু আলোকিত করে। বড় একটা আলো, গোটা পৃথিবীকে একটা সূর্য কি করছে? আলোকিত করছে। আরো একটা, শুধু পৃথিবী না, একটা সৌর জগৎকে আলোকিত করে। এই তো লাইট অ্যান্ড সোসাইটি, লাইট তো এর মধ্যেই আছে। আর সোসাইটিটা যদি ধরা হয় তাহলে এই অর্থে এখানে সোসাইটি নেওয়া হচ্ছে না, একটা সমাজ আমরা বুঝি। আর একটা কি হতে পারে, এটা একটা সেট যদি আমরা ধরি, যে স্যার সবচাইতে আমরা যদি ভাবি অভিজ্ঞ বলেন, বিজ্ঞ বলেন, জ্ঞানের আধার বলা হোক, সবকিছু মিলে যে সম্ভার বা যে একটা জ্ঞানের যেই যদি ঝুড়ি বলা হয়, এর মধ্যে কিন্তু সবই আছে। ছাড়ের মধ্যে কিন্তু সবকিছুই আছে। এখান থেকে যে লাইটের ছটাগুলো আসবে একরকম কিন্তু না, অনেক রকম হবে। জ্ঞানের আলোটাও পাই যেমন আমরা, আবার ওইখান থেকে কি পাচ্ছি, ওই আলো থেকে কিন্তু আবার কেউ পুড়েও যাচ্ছে ওই ছটা থেকে। আবার ওখান থেকে আবার অন্ধকার যখন থাকছে ওটা দূরও হয়ে যাচ্ছে। তো পুরোটা মিলে যদি আমরা বলি তাহলে এটা একটা সোসাইটি হতে পারে। কিভাবে? ওই আলোর যদি সোসাইটি আমরা ধরি এই ক্ষেত্রে। তবে অন্যান্য ক্ষেত্রে আমরা
অনেক সময় আমরা নিই, যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখতে পাই। স্যারেরও একটা কেস ছিল, স্যারের যে বাচ্চাটাকে চেম্বারের বাহিরে অনেকেই আসে, অনেক বাচ্চারা বসে আছে, আর ওকে যখন ভেতরে আনা হলো, ওর যখন সিরিয়াল আসলো, ও আর ভেতরে থাকছে না, ও যাচ্ছে আবার বাহিরে। কেন যাচ্ছে? বাহিরে ওর মতো আরো কয়েকটা বাচ্চা আছে, যতবারই তাকে টেনে নিয়ে আসা হচ্ছে ততবারই কিন্তু সে আবার ওখানে যাচ্ছে। সে অসুস্থ, সে তো আর বুঝছে না আমার এখানে কেস টেকিং করা হচ্ছে বা আমাকে দেখানো হচ্ছে। সে কিন্তু যাচ্ছে ওই বাচ্চাদের সাথে, ওই বাচ্চারা দেখা যাচ্ছে হাতে একটা বল বা কিছুই নাই, কিন্তু তার সাথে কথা বলছে, তার সাথে হাতে হাত দিচ্ছে, খেলছে। ওই ঘুরে যতবার নিয়ে আসা হচ্ছে ততবার কিন্তু বাইরে যাচ্ছে ওই বাচ্চাদের কাছে। এখানে দেখেন, ওকে টেনে নিয়ে আসা হচ্ছে ভেতরে, বাবা এই নাও, চিপস নাও, এই নাও, সেই নাও, এই খেলনা নাও, অনেক কিছু ভাবে তাকে দেওয়া হচ্ছে। সে কিন্তু কোনো কিছুতেই ঠান্ডা হচ্ছে না, ওকে ঘরে রাখা যাচ্ছে না। যাচ্ছে কিন্তু ওই বাচ্চার হাতে কিছু নেই, চিপস নাই, ওখানে কোনো বল নাই, চকলেট নাই, কিচ্ছু নাই। ওই বাচ্চা বা ওরকম বাচ্চা আরো আছে। ওর চাওয়াটা হলো ওই বাচ্চাদের কাছে যাওয়া। এটা কিন্তু ওই গভীর ভাবে চাওয়া, কারণ বারবার তাকে নিয়ে আসা হচ্ছে আর বারবার সে কিন্তু বাহির যাচ্ছে। বাহিরটা কি? তার জন্য সোসাইটি। ওই বাহিরটা কিন্তু আসলে সোসাইটি। ওই যে ওই বাচ্চারা হলো সোসাইটি। ওই সোসাইটির ভিতর সে যেতে চাচ্ছে। এই চাওয়াটাই কিন্তু কি, এই যাওয়াটা বা তার যে চাওয়াটা বাহিরে যাওয়া, সেটাই হলো তার এখানে লংইং। তার যে স্ট্রং ডিজায়ার ওই বাচ্চাদের সাথে যাওয়া, ওদের সাথে মেশা, ওদের সাথে খেলা বা গল্প করা, কথা বলা, ওই বাচ্চারাই হলো তার জন্য ওই মুহূর্তে সোসাইটি। বলতেই পারেন ওই বাচ্চাগুলো তার বাসার বাচ্চা না, বাসার বা তার যেই পরিবেশ সেখানকার তো বাচ্চা না, সেখানকার বাচ্চা না। এই ক্ষেত্রে আমার ক্লিনিকে আসছে, তাদেরকে চেনেও না, দেখেও নি, তারপরে কিন্তু ওই মুহূর্তে সোসাইটির জন্য, কারণ ওই জায়গাতে একদম সে মিশে গেছে তার মতন বাচ্চারা। এই জায়গায় আমরা লংইং সানশাইন লাইট সোসাইটিটা ধরতে পারি। ঠিক আমার এই কেসটাতেও তার কাছে কি মনে হয়েছে, ওইরকম সোসাইটি নাই, কিন্তু কি সানলাইট। একটা ডোজ দেবেন, 2 মিনিট কথা শুনবে, একটা ডোজ দিয়ে দেবেন, ওই এক ডোজে কাজ শেষ। তার মানে এত বড় সূর্যের আলো ওর মধ্যে সব আছে, একটা প্যাকেজ। ওই এক ডোজের মধ্যে সব আছে। আমি যে 3 বার ফেল হলাম, এত ভাবছি, ওই অত ভাবনাই লাগবে না, 2 মিনিটের শোনা, ওর মধ্যে সব আছে। এক পুরাতে সব আছে। ডিজায়ার, ওয়ান্ট, লঙ্গিং। ডিজায়ার, ওয়ান্ট, লঙ্গিং পরপর সাজিয়ে নেবেন। ডিজায়ার মানে চাইলো, না দিলেও ঠিক আছে, হালকা করে চাওয়া। তার থেকে একটু বেশি চাওয়া, আমাকে দিতে হবে, দাও 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 দাও, ওয়ান্ট, দিতেই হবে, লঙ্গিং। অপ্রতিরোধ্য চাওয়া লঙ্গিং, প্রতিরোধ্য চাওয়া ওয়ান্ট, অল্প চাওয়া ভুলেও যেতে পারে ডিজায়ার। এইভাবে 3টে ওয়ার্ড আমাদের ইউজ করা হচ্ছে রেপার্টরিতে, ডিজায়ার, ওয়ান্ট এন্ড লঙ্গিং। আর সোসাইটি মানে হলো কালনার সোসাইটি। কালনা যে পাড়ায় পীযূষ থাকে, একটা সোসাইটিতে থাকে। ওই সোসাইটির মধ্যে বিভিন্ন বয়সী লোক, বিভিন্ন মানসিকতার লোক, নোন বা আননোন, চেনা বা অচেনা, তাদের মিশ্রণ। এই সোশিওলজিতে কি বলে, হোয়াট ইজ দ্য সোসাইটি? সোসাইটি মানে হচ্ছে মিশ্রণ, বিভিন্ন ধরনের মানুষের একত্র মিশ্রণ। তাদের সেটা পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। এই বাচ্চাটার ক্ষেত্রে বাইরের পরিবেশ, বাইরে যে বাচ্চাগুলো বসে আছে তার কাছে পরিচিত হতে পারে, নাও হতে পারে, তার বয়সী হতে পারে, নাও হতে পারে। Am I clear? Yes, sir. একদম। আমরা পরবর্তী একটা কেস, এটাই শেষ কেস আজকের। দুলাল স্যারের এই কেসটাতে দুলাল স্যার ছিল তারা অথবা চাঁদ, আর আমাদের কল্যাণ কুমার স্যার ছিলেন সূর্য। তাই আমি চাঁদ তারার আলো তো পাচ্ছি, তো কম, তারার আলো হচ্ছে কম, চাঁদের আলো তার থেকে হয়তো একটু বেশি, কিন্তু এমন কিছু যার ওপরে আর কিছু নেই, অর্থাৎ সূর্য।
এই সূর্যের আলোটা আমার দরকার ছিল। ঠিক তাই, একদম। তো শেষ যে কেস, নমস্কার স্যার। স্যার একটু আমি বলতে চাইছিলাম, আপনার দ্বিতীয় রুব্রিকের যে ক্লিঙ্গিং টু পার্সন আর ফার্নিচার, ওর সঙ্গে ক্লিঙ্গিং টু নার্স একটু যদি ডিফারেন্স করে দেন। নার্সের সঙ্গে ওখানে নার্স নিলে কি ভুল হতো? ক্লিঙ্গিং ফার্নিচার আর পার্সন যে রুব্রিকটা নিয়েছেন, ওর সঙ্গে যদি নার্স নিতাম তাহলে আমার কি ভুল হতো? নার্স নার্স দিয়ে কোনো রুব্রিক্স আমাদের দেখান তো। ক্লিঙ্গিং নার্স দিয়ে কোনো রুব্রিক্স আছে নাকি আমাকে একটু দেখান। তারও মানে যদি থাকে তাহলে মানে আলাদা আছে, সেটা ব্যাখ্যা করে দেবো, কিন্তু আছে নাকি দেখান তো। না স্যার, একসঙ্গে তিনটে আছে। নাই স্যার, নাই স্যার, একসঙ্গে তিনটে আছে স্যার। ক্লিনিং পার্সন অর থিং অর নার্স। সিনথেসিসের মোবাইল সিনথেসিসের মধ্যে নার্স আলাদা রয়েছে, সেটাই ভাবছি যে একটা কথা আমি বলি, এই যে মোবাইলে যে রেপার্টরিটা আপনারা করেন না, এটা বিনা পয়সায় রেপার্টরি আমরা সবাই করছি। ভুল, অনেক কিছু ভুল আছে, এটা আমার মত বলে দিলাম। আমি করি না, আমার মোবাইলের মধ্যেও আছে, কিন্তু আমি করি না। কারণ আমি নতুন কিনেছি, আমি মোবাইল ভার্সন নতুন কিনেছি 5,500 টাকা দিয়ে সিনথেসিসের। ওইটা যখন অরিজিনালটা দেখাবো 5,500 টাকা দাম, অনলি 5,500 রুপি অরিজিনাল ভার্সন। সেইটা যদি চালান আর ওইটা চালাবেন, দেখবেন অনেক তফাৎ, অনেক ওষুধ, অনেক রুব্রিক্সের তফাৎ। কি করে যে ওটা কোথা থেকে তৈরি হলো আমার জানা নেই। আমরা যেটা রেডার ওপাসে করছি সেটাই আমার মোবাইলে আছে, ওটা অরিজিনাল ভার্সন। ডুপ্লিকেট কিছু আমি ইউজ করি না। যা শিখবো সঠিক শিখবো, পয়সা খরচা করে শিখবো। অতএব নার্স যদি বলেন ক্লিনজিং পার্সন এন্ড ফার্নিচার মানে হচ্ছে যা আপনাকে সহায়তা করে দৃঢ়ভাবে, যা আপনাকে সহায়তা করে, সাহায্য করে দৃঢ়ভাবে। কি বলেছি? দৃঢ়ভাবে। যে ফার্নিচারটা ধরে আমি হাঁটছি সেটা যদি নড়বড়ে হয় তাহলে তো আমি পড়ে যাব, ওটা দৃঢ় হতে হবে। যে পার্সনকে আমি ক্লিঞ্চ করছি, আঁকড়ে ধরছি, সে নিজেই যদি নড়বড়ে হয় তাহলে তাকে আঁকড়ে আমার লাভটা কি? যে আমাকে মানবতা দেখাচ্ছে, যে আমাকে সেবা করছে, যে আমাকে ভালোবাসা দিচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু নার্স। নার্স মানে দ্য পার্সন হু গিভস আস কেয়ার, হিউম্যানিটি অ্যান্ড কি বলবো, লাভ। নার্স হতে হবে, যেটা বাস্তবে এটাই উল্টো। নার্সরা কেউ লাভ দেয় না, কেউ কেয়ারও করে না। কিন্তু নার্সদের ডেফিনেশন কিন্তু নার্সিং কলেজ, নার্সিং এর মানে দেখবেন সেটাই লেখা আছে। আমাদের কল্যাণীতে মেডিকেল কলেজে নার্সিং কলেজ আছে। ওই নার্সিং কলেজের অনেক মেয়েরা আমাদের পেশেন্ট আছে, আমাদের হোমিওপ্যাথি খায়, আমার কাছেই খায়। তা আমি একটা মেয়ে ফাইনাল ইয়ার, মানে মেট্রন, বিএসসি নার্সিং পড়ছে ফাইনাল ইয়ার। আমি জিজ্ঞাসা করলাম, বলতো মা নার্সিং মানে কি, নার্স মানে কি বলতো? বলতে পারিনি। মা নার্স মানে যারা ডাক্তারের সহযোগিতা করে। আরে শুধু ডাক্তারের সহযোগিতা করা কি না, রুগীকেও সহযোগিতা করা, এইটুকু তারা জানে না। নার্সিং করছে, বিএসসি ফাইনাল ইয়ার নার্সিং। অতএব যদি নার্স রুব্রিক্সটা নাও থাকে, আমাকে যে নার্স পেচ্ছাপ পটি করতে নিয়ে যাচ্ছে সেই যদি নড়বড়ে হয়, আমাকে ধরতে না পারে, তাহলে আমি তাকে তো ক্লিঞ্চ করব না। অতএব তার আগে যে রুব্রিক্সের দুটো আছে, ক্লিনজিং পার্সন এন্ড ফার্নিচার,
ওই পার্সেন্টটা কিন্তু ইনক্লুডেড নার্সের মধ্যে, আর নার্সকে আলাদা দরকার নেই। সেই পার্সেন্টকে আমি ক্লিঞ্চ করব, যে পার্সেন্ট আমাকে ভালোবাসা দেবে, মানবতা দেবে, কেয়ার করবে, সে শক্তপোক্ত দৃঢ়, ওটার মধ্যেই নার্সের মিনিং ইনক্লুডেড রয়েছে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, বুঝতে পেরেছি। ক্লিয়ার একটু স্যার। আলাদা রয়েছে, তাই আমি বলছি যে ওকে, এই জন্য স্যার সানলাইট স্যার সিনথেসিসে আলাদা করে নার্স কথাটা দেওয়া আছে স্যার। সিনথেসিসে এই বই দেখছি, নার্স টু দিয়ে জেলসিমিয়াম দেওয়া আছে এখানে। দরকার নেই আর ওই না স্যার দেওয়া আছে, বইটাই দেখছি আর কি। তারপরে আছে পার্সোনাল ফার্নিচার, দুটোই দেওয়া আছে আলাদা আলাদা করে। র্যাডার ওপাসের মধ্যে নতুন যে রেপার্টরি আমি কিনেছি, ওটা লেটেস্ট ভার্সন র্যাডার ওপাস 2019-এর 2020-র আমি যেটা আপডেট করলাম, তার মধ্যে কিন্তু নার্স কথাটা লেখা নেই, উঠিয়ে দিয়েছে। ওকে, নাও আমরা উপলব্ধি করলাম যে সানলাইট কি জিনিস। স্যারের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝলাম সানলাইট কি। এই তো আমরা যে কেসটা যাচ্ছিলাম, পরবর্তী একটা কেস, এই কেসটাও গিন্নির কেস। যত ভালো হলো সেই সানলাইটের আলোর ছটাই, এবার শুরু হলো মাথা ব্যথা। চমৎকার একটা কেস, আপনারা পারবেন এটা। যখনই মাথা ব্যথা শুরু হয়, ওড়না দিয়ে খুব জোরে মাথাটা বেঁধে রাখে, ব্যথার জন্য চিৎকার চেঁচামেচি করে, এমন চেঁচামেচি করে আমরা পড়েও ছিলাম যে ব্যথার জন্য চেঁচামেচি ঠিক আছে, কান্নাকাটিও করে, ব্যথার জন্য কান্নাকাটি করে। কেমন মিলা? তো মাঝে মধ্যে রাগ করে মনে হচ্ছে যে ওকে কেমন মিলা দিয়ে দিই, এত চেঁচামেচি করছে, এত কান্নাকাটি করছে, দিয়ে দিই কেমন মিলা। তারপর ভাবছি না, দেখি আর কি কি আছে পেছনে, একটু দেখিনি। তো দেখতে গিয়ে এই পেলাম ব্যথা হচ্ছে, ওষুধ দিইনি কিন্তু দেখে যাচ্ছি সকাল থেকেই ওরকম ব্যথা, দিন গড়িয়ে সন্ধ্যা, দেখে যাচ্ছি। আর ওই লোক দেখানো ইশ্বাস করা সেই করে যাচ্ছি, ওষুধ দিচ্ছি না। দেখি কি হয়, দেখি কি হয়। তো ওই আদর করে বলা হচ্ছে কোথায় ব্যথা, ওই একটু এইখানে, একটু টিপে দিই, ওখানে একটু হাত বুলিয়ে দিই, হ্যাঁ ব্যথা কমে যাচ্ছে। এই হচ্ছে, ওষুধ দিচ্ছি না, সবকিছু গুলিয়ে যাচ্ছে। তো যখন চেঁচামেচি করছে, কাছে গেলে ওই একটু মাথা টিপে দেওয়া হয়, কমে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, বাসায় রেখে আমি চেম্বারে গেলাম, বিকালে চেম্বারে গেলাম। ফিরি কিন্তু আমি 8টার দিকে, প্রতিদিনই মোটামুটি 8টার সময় আমি বন্ধ করে আসি। এর মধ্যে 6টার দিকে আমার ভাইজি ফোন দিয়েছে যে কাকু আমি স্টেশনে আসছি 10 মিনিটের মধ্যে, তুমি এসে আমাকে নিয়ে যাও। আমি যথারীতি চেম্বার থেকে বের হয়ে তাকে নিয়ে বাসায় গেছি। বাসায় গিয়ে মানে আমি গেটে না পুষতেই ভাইজি পুষে গেছে, সে কলিং বেল চাপছে। আমি দেখতে পেলাম ওই রিক্সার থেকে আমি নামিনি এখনো, ব্যাগটা আমি গুছা নিচ্ছি, ও দৌড়ে এসে খুললো। আর যখন দেখে যে ভাইজি, আরে কেমন আছিস, কি খবর, তুই একা আসলে, আমাকে বললে তো আমি চলে যেতাম, তুই একা একা কেন আসলে এভাবে। কি সুন্দর যে মাথা ব্যথায় বিছনায় কাতরাচ্ছিল, ওরকম ওন্না পেছানো ছিল, এখন কিচ্ছু না, কি সুন্দর দৌড়ে এসে কি সুন্দর ভাবে উপস্থাপন করলো যে তুই একা আসলি কেন, তো বললেই তো আমি স্টেশনে যেতাম, আমি তোকে নিয়ে আসতাম। ও তখন বললো, আমার ভাইজি বলছে আমি একা আসিনি, কাকু আছে সাথে। আবার ব্যথা শুরু হয়ে গেল। যখনই কাকুর কথা শুনতে পেলো,
তখনই কিন্তু আবার ব্যথা শুরু হয়ে গেল। এতক্ষণ কিন্তু কলিং বেল চাপা থেকে এই পর্যন্ত কিন্তু ব্যথা ছিল না, ব্যথা নাই, দেখা যায়নি, তার ওই শ্বাস হচ্ছে না। এই মাথায় এভাবে হাত দিল, এই করে যাচ্ছে, তো শুরু হয়ে গেল ইস আস আহ আহ চল বাবা ভিতরে চল, বস, কেমন আছিস, পড়াশোনা কেমন হচ্ছে, এই কিন্তু চলছে, তোর ওই ছাত্রীটা কেমন আছে, চলছে কিন্তু। বাহ, দেখলাম, চলে আসলাম। ঘন্টাখানেক পর আমি কিন্তু আবার চেম্বার চলে গেছি, আমার চেম্বার টাইম তো এখনো শেষ হয়নি। আমার ওই ভাই যে আবার কল দিয়েছে আমাকে, কাকু আমার ফোনে 100 টাকা দিয়ে তো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম, কিছু খেয়েছিস? হ্যাঁ। বাবা, এতদিন পর আসছিস, যে সব হচ্ছে, দুনিয়া সব রাখছে, কত কি খাবার, মানে আমি খাবো কত, খেয়ে তো শেষ করতে পারিনি, আবার রান্না এখনো চলছেই, রান্নার শব্দ শোনা যাচ্ছে, ঈশাস শুনতে পাওয়া যাচ্ছে না। এইবার ওখান থেকে শোনা যাচ্ছে, এই কার সাথে কথা বলছিস রে? তো কাকু। আবার শুরু হয়ে গেল ব্যথা, রান্না হচ্ছে কিন্তু ব্যথা আবার চলছে। এইবার এই চলছে, ভালো, কোনো অসুবিধা নাই। আমার ভাইজি বলছে, এই তো ভালোই ছিল এতক্ষণ, কাকিমা তো ভালোই ছিল, আমার সাথে কত কথা বললো, কত গল্প হলো, কত কি খাওয়ালো, নিজে রেঁধে খাওয়াচ্ছে, রান্না করছে একটা পর একটা, পদের পর পদ, শেষ নাই পদের। এই দেখো আবার শুরু হয়ে গেছে, তুমি ডাক্তার, তুমি ওষুধ দিতে পারছো না? তখনও দেখলাম এরকম ব্যথা, আবার এরকম ব্যথা হচ্ছে, তুমি ওষুধ দিচ্ছ না কেন? যদি এইবার দেবো, আরো অপেক্ষা করবো না, এইবার দেবো, এই আমি বাসায় যাব একটু পরে, এবার দেবো ওষুধ। আমি কিন্তু আর কিছু শুনিনি, আর কিছু দেখিনি, ওষুধ এবার কিন্তু দিয়ে দিছে। কি দিন, কমন কেস, মনে হয় প্রশ্ন ফাঁস হয়ে গেছে। বেলেডোনা। খুবই কমন হয়ে গেছে মানে নাকি? এক্সাগারেটিং সিমটম সার্চ হচ্ছে, আর ফাইনিংটা করছে, আর সেই সঙ্গে অ্যাঙ্গুল শুটিংও করছে, বেলেডোনা হবে। ফেরিং সিকনেস তো আছেই, হ্যাঁ। তারপরে আবার বেলাডোনাই আসতেছে আর কি, বেলাডোনাই ওষুধ। বেলেডোনা স্যার, exaggerating her symptoms to get the attention, আর ফেনিং সিক। Exaggerate her symptoms to draw maximum attention. Bell. চমৎকার। এর অর্থ এই হলো যে আপনারা যে ক্লাসগুলো করেন, ক্লাসগুলো আপনারা বুঝেন, এবং যেখানে প্রয়োজন আপনারা সেখানে সেটা প্রয়োগ করতে পারেন। রেসপন্স কিন্তু ভালো হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু দেখার আছে। আমাদের স্কুল ধন্য, SSMT পরিবার ধন্য আপনাদেরকে পেয়ে। এরকম ক্লাস চললে স্যার আরো দ্রুত গতিতে সকলে এগোতে পারবে। আমরা তো এমনই চাই, সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে চাই, এভাবেই। ভাই কি সুন্দর ফিলিংস গুলো ধরতে পারে, এটাই তো এই আমাদের। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এভাবে ইয়া করলে, মানে জিজ্ঞাসা করে করে ইয়া করলে, এবং সাথে সাথে ডিডি হয়ে যাচ্ছে, আমাদের ভুলগুলো থেকে ডিডি হয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ক্লাস এই ক্লাসগুলো। সাদের তুমি ওই যে এক্সাজারেটিং এর মধ্যে আবার ম্যানিপুলেশনটা নিও না। ম্যানিপুলেশনের মধ্যে আমরা পড়িয়েছিলাম না, ম্যানিপুলেশনের মধ্যে অনেক কিছু ঢুকে রয়েছে, ইনসাইড ঢুকে আছে, ফ্ল্যাটারিং ঢুকে আছে, এক্সাজারেটিং ঢুকে আছে, আমরা পড়েছিলাম।
হোয়াট ইজ ম্যানিপুলেশন, ম্যানিপুলেটিভ, যে ম্যানিপুলেশন করে সে ম্যানিপুলেটিভ, ম্যানিপুলেটিভটা কিভাবে, কতগুলো ক্রাইটেরিয়া আমরা একদিন ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম আমরা। ওকে স্যার। আর আলাদা করে ধরবে না, যখনই তুমি এক্সাজারেটিং ধরে ফেলেছো আর ওইখানটা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই ঠিক তো আছে, ছোট ছোট ফেনিংটা ওর নিচ্ছি না। ফেনিংটা কি নেই, কিন্তু রোগ নেই, রোগের ভান করছে, এক্সাজারেটিং আছে, আমি জানি তার ব্যথা আছে, ব্যথা তার হয় বা এরকম ভাবে হয়েছে সত্য, কিন্তু যখনই আমাকে দেখতে পাচ্ছে সামনে তখনই কিন্তু বেড়ে যাচ্ছে, ও বাড়িয়ে দেখাচ্ছে, আছে বাড়িয়ে দেখাচ্ছে, এক্সাজারেট নেই, রোগের ভান করছে, এটা ফেনি। এর কিন্তু রোগ আছে, রোগটা ছিল, তার যে প্রবলেম সেটাকে ম্যাক্সিমাম অ্যাটেনশনের জন্য বড় করে দেখাচ্ছে। ফর্মুলা করে নাও, এক্সাজারেট আছে বাড়িয়ে করে, আছে বাড়ায়, আছে বাড়ায়, আছে বাড়ায়, আছে বাড়ায়, যেটুকু আছে বাড়িয়ে নেয়, যেটুকু আছে বাড়িয়ে নেয়। ফেনিং নেই দেখায়, নেই দেখায়, নেই দেখায়, নেই দেখায়, নেই দেখায়, বাস ফর্মুলা করে নাও। সেই ভল্লুক তারা করেছে, মরা মানুষ খায় না, ভালুক দৌড়াচ্ছে বাগানের মধ্যে দিয়ে, ভল্লুক তারা করেছে, এবার মরার ভান করলো, সে তো মরেনি। ফেনিং ডেথ, ফেনিং ডেথ, নেই দেখায়, নেই দেখায়, নেই দেখায়, ফেনিং। ফেনিংটা স্যার আপনি আরেকটা কেসে দেখিয়েছিলেন স্যার, ফেনিংটা একটা বাচ্চা জ্বর হয়েছিল, টেস্ট পেস্ট করে দেখা গেল স্যার কিছুই নেই, আপনি তখন ওটা ফেনিং ধরেছিলেন। একদমই। আজকে আমার ক্লিনিকে আমার কানের পাশ দিয়ে ইনসাইডিং আদার চলে যাচ্ছিল, ধরতে পারছিলাম না, কানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। পেশেন্টকে ওষুধ লিখে ছেড়ে দিয়েছি, পেশেন্ট চলে গেছে, আমার কম্পাউন্ডার বলেছে আবার ডেকে নিয়ে আয় রাস্তা থেকে, যা। সে আবার দৌড়াতে দৌড়াতে গেছে তাকে ডাকতে। আমি ইনসাইডিং প্রথমে ধরতে পারিনি, ওষুধ দিয়েছি ক্যালকেরিয়া, প্রথমে ওষুধ দিয়েছিলাম থাইরয়েডিনাম 30, 3টে ডোজ দিয়েছিলাম। থাইরয়েডিনামের একটা মেন্টাল স্টেট আছে, থাইরয়েডিনাম 30 3টে ডোজ দিয়েছি, বানানো টানা হয়ে গেছে, টাকা পয়সা দিয়ে চলে গেছে। হঠাৎ চলে যাওয়ার পরে মাথায় আসলো না, এই তো ভদ্রমহিলা ইনসাইটিং আদার্স, এ তো আমাকে কনস্ট্যান্ট ইনসাইট করে গেল, কিরম হলো ব্যাপারটা, ধরতে পারলাম না কেন। ডাক আবার দুজন কম্পাউন্ডার, দুদিকে পাঠালাম, ঠিক ধরে নিয়ে এসছে মহিলা, তো ধরে নিয়ে এসে চলুন ডাক্তারবাবু ডাকছে, আমি তাকে আবার হায়ার সার্ভিসটা দিলাম। এমন এমন সময় রুগী এমন ভাবে আমাদেরকে মিসলিড করে না, এটা আমাদের দোষ নয়, আমাদের দোষ একটা দিকেই যে আমরা আমাদেরকে সেইভাবে এখনো তৈরি করতে পারিনি। ইভেন আমিও তৈরি করতে পারিনি নিজেকে, জানি না কবে পারবো। বারে বারে পেশেন্ট বলছে অ্যালোপ্যাথি মলমটা কি লাগিয়ে না, মুখে অ্যাকনি হয়েছে, অ্যাকনি রোজাসিয়া হয়েছে। আগে ডাক্তারবাবু একটা ক্রিমসন ট্যাবলেট দিয়েছিল, ওনার ওভারিয়ান সিস্ট আছে, প্রোল্যাকটিন হাই, তার সাথে অ্যাকনি, কিছুতেই কমে না, ওই ক্রিমসনটা খেলেই কমে যায়। ক্রিমসন আছে ট্যাবলেটটার নাম ক্রিমসন, তার কম্বিনেশনটা সঙ্গে সঙ্গে আমি নেটে দেখে নিলাম, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ট্যাবলেট। আমি দেখছি কি ব্যাপার, ক্রিমসন খেলে আর একটা স্টেরয়েড মলম দেয়, কমে যায়। ডাক্তারবাবু এই অবস্থা হয়েছে, ওটা করে নেবো, ওটা খাবো, মলমটা লাগাবো, কিনে নেবো যাওয়ার পথে, আপনি যা ওষুধ দেবেন কিনে নেবো। আমি মনে মনে বলছি, তুই যদি মলমই দিতে চাস, ক্রিমসন ট্যাবলেটই খেতে চাস, তাহলে মরতে আমার কাছে আসছি কেন ভাই, আমার কাছে এসছিস কেন? ওটা করলেই তো হতো, ওটা গাইনোকোলজিস্ট দিয়েছিলেন, তাহলে আমার কাছে আসলি কেন? আমি মনে মনে জিজ্ঞাসা করছি না, কিন্তু আমি শুধু ভাবছি কেন বলছি। বারে বারে আমাকে এমন পোক করছে যেন সঠিক ওষুধটা আমি দিই, নাহলে উনি খেয়ে নেবেন ওটা।
এখানেও টকিং বিজনেসের কথা আছে। আপনারটা না কমলে, যদি না কমে, তাহলে কোটা খাবো। টকিং বিজনেস, ইনসাইড আদার্স, ইনসাইডিং। আমাকে এমন ওষুধ দিতে বলছে যেন খেতে না হয়। তুমি তোমার যোগ্যতাকে প্রমাণ করো, এইটাই ধরতে পারছিলাম না কিছুতে। কি করে ধরবো বলুন তো? স্যার অ্যাডাল্টেরাস টকিং বিজনেস তো নেওয়া যেত। অ্যাডাল্টেরাস ভাই, অ্যাডাল্টেরাস ভুল করছো, আবার ভুল করছো। অ্যাডাল্টেরাস চুপকে চুপকে হোগা, চুপকে হোগা, চুপকে চুপকে। পরস্ত্রী কাতরতা আমি কি লোককে জানিয়ে বলবো ওই বউটা ভালো লাগে আমার? তো লুকিয়ে লুকিয়ে বলবো, মনের মধ্যে থাকবে, তাই না? মানে এই পেশেন্টটা যদি স্টেরয়েড মলমটা লুকিয়ে লুকিয়ে লাগাতো ওষুধ খাওয়ার সাথে সাথে, তাহলে অ্যাডাল্টেরাস নেওয়া যেত। একদম। এ বারে বারে আমাকে ইনসাইট করছে, এই যে এটা ইনসাইটিং, ইনিশিয়ালি আমি ধরতে পারিনি। মানুষ কত ভাবে আমাদের সাথে কথা বলে, সব সময় অ্যানালাইজ করে যাও। কোন জায়গায় বেরোলে, রাস্তায় বেরোলে, বন্ধুদের সাথে আড্ডা মারছো। আমি চায়ের দোকানে আড্ডা মারি, রোজ চায়ের দোকানে 1 ঘন্টা আমি আড্ডা মারি। এই পীযুষের সাথে ফোনে কথা বলছিলাম চায়ের দোকান থেকে, চেম্বার থেকে বেরিয়ে চায়ের দোকানে আমি, আমাদের সাবিরও জানে কোন চায়ের দোকানে আমি আড্ডা মারি। ওখানে বিভিন্ন লোক আসে, তাদের কথা শুনি, বেশি কথা বলি না, শুধু শুনি আর অ্যানালাইজ করি। কেন বললো, কি উদ্দেশ্য? আচ্ছা, ওর ছেলে নাকি এত বড় চাকরি করে, কেন শোনাচ্ছে এখানে? ওর ছেলে নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি পেয়েছে। কেন বললো? এখানে তো বলার প্রয়োজন ছিল না, কেন বললো? তার লোকটা কেমন, কি বলতে চাইছে, কি তার অনুভূতি? অ্যানালাইজ করতে হবে, নিজেকে করতে হবে। যত এগুলো করব তত আমাদের বুদ্ধির ধার বাড়বে। তার একটু বলুন। তাহলে আমি তো ইনসাইড ধরতে পারছিলাম না তো। আরে তুই যদি ওই করিস তাহলে আমার কাছে আসলি কেন? এই জায়গাটাই তো পয়েন্ট। প্রশ্নটা কিন্তু আমি নিজেকে করেছি। উনি কেন আসলেন তাহলে? কল্যাণ সুরের কাছে কেন আসলেন? যদি ক্রিমসন আর স্টেরয়েড ট্যাবলেটই দিয়ে থাকে, ইচ্ছা করে কিনে নিয়েই তো করতে পারতেন। কারণ আগে যে গাইনোকোলজিস্টের প্রেসক্রিপশন, সেটাই তো ভালো করতে পারতেন না, আমার কাছে আসলো কেন? স্যার এই কথাটা জিজ্ঞাসা করলে কি হতো? জিজ্ঞাসা করলে কেস ঘুরে যেত, অনেক কিছু পেয়ে যেতেন, কেস কেচিয়ে যেত, জটিল হয়ে যেত। কথা কম, স্যার অনেক সময় কড়া ওষুধ চায়, এটাও কি ইনসাইট হয় যে একটু কড়া ওষুধ দেবেন? অ্যানেডিজাক্টিন ফাস্ট, তাড়াতাড়ি আরাম চায়, আচ্ছা তাড়াতাড়ি বাহিত হতে চায়। আচ্ছা আচ্ছা। স্যার ডিক্টেটোরিয়াল ভাবা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিক্টেটোরিয়াল, কড়া ওষুধ দেবেন আমাকে। হ্যাঁ, তো ডিকটেট করছে তো, অবশ্যই ওর সাথে নিয়ে নিতে পারো। স্যার অনেক সময় পেশেন্টরা বলে স্যার যে আমার এই যে ওষুধটা খেয়েছি, ব্রণটা তো কম ছিল না স্যার, মলমটাও লাগিয়ে নিয়েছি। সে কিন্তু চেম্বারে স্যার স্বীকার করলো, সেক্ষেত্রে স্যার অ্যাডাল্টেরাস নেওয়া যাবে না? জিজ্ঞেস করতে স্বীকার করলে। অ্যাডাল্টেরাস কখনো স্বীকার করে রে ভাই? তাহলে স্যার নেবো কি করে রুব্রিকটা পেশেন্টের কাছ থেকে না বললে? বাড়ির লোক বলবে, সারাউন্ডিংসরা বলবে। আমি ওই বাড়িতে বউ আছে, ওই মহিলাটার সাথে মিশি, আমি লোকের সাথে বলবো? বলবো না। স্যার স্যার আমি একটা এরকম জানি যে মানে আমি বলছি আমি ঘটনাটা, যে সে একজন মেয়ের সঙ্গে তার রিয়েলি এত বিয়ে করেনি, তার আগে অন্য বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, তার বিয়ে হতে যাচ্ছে, আমার কাছে স্বীকার করলো কিন্তু বাড়ির লোক জানে না, তাহলে এটা ধরা যাবে? এক্সট্রা আপনার সাথে স্বীকার করার সময় যদি বলে কেউ জানে না, শুধু আপনি জানেন, নেকেড ওয়ান, হ্যাঁ 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 ওই হ্যাঁ, সেটা আমিই জানলাম কিন্তু বাড়ির লোক জানলো না, আর কেউ জানে না। নেকেড ওয়ান্স টু বি। কি স্যার? নেকেড ওয়ান্স টু বি। আচ্ছা, নেকেড ওয়ান্স টু বি, আচ্ছা আচ্ছা, এটা তাহলে আপনার অ্যাডাল্টেরাস হলো না। Adulterers always secretive.
ক্লাসটা এবারে শেষ করো, শেষ করো, শেষ করো, বইয়ের কারেকশনের ব্যস্ত তো, বসতে হবে এখন, 10:30 বেজে গেছে। স্যার আমার একটা কথা ছিল। এই